গল্পের শুরুতে মেয়েটির নাম ছিল এইসুন। মেয়েটি জন্ম থেকেই তার বাবাকে দেখেননি। তার মা, যিনি একজন মহিলা ডুবুরি ছিলেন, যার সাথে করে এইসুন বড় হয়। একদিন তৃতীয় স্থান অর্জন করা তার কবিতাটি নিয়ে তিনি তার মায়ের প্রশংসা পেতে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন। তবে তার মা আরও বেশি টাকা উপার্জনের জন্য নিজের কাজ শেষে আবার গভীর সমুদ্রে গিয়েছিলেন বেশি মাছ ধরতে। কিন্তু এই কাজটি অন্য মহিলা ডুবুরিদের মধ্যে নিষিদ্ধ ছিল। সেই সময়ের লোকেরা ড্রাগন দেবতাকে বিশ্বাস করত এবং মনে করত যে লোভী মহিলা ডুবুরিরা তাদের প্রাপ্য শাস্তি পাবে। এছাড়াও একটি অলিখিত নিয়ম ছিল, দীর্ঘ সময় ধরে ডুব দেওয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে। তাই কোনো মহিলা ডুবুরি অসুস্থ হলে বাকি সবাই তাদের রোজগারের কিছু অংশ তাকে দিত। তবে কঠোর এবং রক্ষণশীল এইসুন এর মা রাজি ছিলেন না। তিনি মনে করতেন, কেন তার রোজগারের অংশ দিয়ে তিনি অন্যদেরকে প্রতিপালন করবেন? যদিও তিনি মুখে খারাপ ভাষায় বকাবকি করছিলেন, তবুও তিনি 2,000 ওনের ঝিনুক এগিয়ে দেন। আসলে এইসুন এর মা তার প্রথম স্বামীর মৃত্যুর পর আবার বিয়ে করেছিলেন এবং একটি মেয়ে ও একটি ছেলের জন্ম দিয়েছিলেন এবং এইসুনকে তার শ্বশুরবাড়ি রেখে গিয়েছিলেন। তার ছোট কাকা এইসুনকে দেখাশোনা করতেন। এইসুন এর মা বুঝতে পারছিলেন না একটি মেয়ের কবিতা লেখার কী দরকার। এমনকি দ্বিতীয় স্থান পেলেও তার উচিত ছিল তার আগের স্বামীর পরিবারের কাছ থেকে মেয়েকে স্কুলে পাঠানোর অনুরোধ করা। তিনি তখনই এইসুনকে বাড়ি ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ভাগ্যক্রমে বাচ্চাটির মন খারাপ করার চেহারা তার দ্বিতীয় স্বামী দেখতে পেয়েছিলেন। আসলে এইসুনের মা জানতেন না তার ছোট কাকা তার নিজের ছেলের প্রতি পক্ষপাতিত্ব করেন। শুধু এইসুনকে দিয়ে সাধারণ কাজ করানোই নয়, এমনকি মাছ কেনার সময়ও 5টি মাছ কিনতেন। এটি জানা দরকার যে সমুদ্র তীরবর্তী গ্রামে সামুদ্রিক খাবার খুবই সস্তা। তারা মাছ কম কিনে এইসুনের জন্য টাকা সংগ্রহ করতেন। সেদিন রাত্রে তার দ্বিতীয় স্বামী এইসুনের কবিতা পড়ছিলেন এবং জিজ্ঞাসা করছিলেন যে কেন তিনি তাদের মেয়েটাকে তাদের সাথে থাকতে আনেন না। এইসুনের মা কিভাবে তার সন্তানকে দূরে রাখতে পারতেন? এইসুনের মা জানতেন তার দ্বিতীয় স্বামী উদার হলেও অলস। যদি তিনি মেয়েটিকে নিয়ে আসেন, তবে শুধু কঠোর পরিশ্রমে নয়, তাকে তার সৎ বাবার ছোট ভাই বোনদেরও দেখাশোনা করতে হবে। জীবন এমনিতেই কঠিন হয়ে পড়বে। তিনি এইসুনের ভবিষ্যৎ নষ্ট করতে চাননি এবং আরও চাননি যে তার মেয়ে মহিলা ডুবুরি হোক। তার দ্বিতীয় স্বামী এইসুনের মাকে উত্তেজিত দেখে তার মেয়ের কবিতা না পড়ার পরামর্শ দেন। তার এই কথায় এইসুনের মায়ের কৌতূহল মুহূর্তেই জেগে ওঠে। তিনি তাড়াতাড়ি কবিতার বইটি হাতে নিয়ে পড়েন এবং তার মুখের ভাব ক্রমশ গম্ভীর হয়ে ওঠে। দৃশ্য পাল্টিয়ে যায়। এইসুনের মা মাছের 2টি মালা নিয়ে তার প্রথম স্বামীর বাড়িতে ছুটে যায় এবং সজোরে তার ছোট চাচার টেবিলে ছুঁড়ে ফেলেন এবং তারপরে এইসুনকে তার মা তার সৎবাবার বাড়িতে নিয়ে যান এবং ফেরার পথে এইসুন তার মাকে সান্ত্বনা দেয়, কাকার মাছ না দেওয়ার জন্যই মা ও মেয়ে একসাথে থাকতে পারছে। এইসুনের মা শুনে বলেন, যদি সে তার মাকে এত ভালোবাসে, তবে সে তাড়াতাড়ি বড় হোক এবং প্রতিদিন তাকে অ্যাকশন দিক। আর এটাই ছিল কবিতার বিষয়বস্তু। এইসুনের মা হাঁটতে হাঁটতে বলতে থাকেন, এত সুন্দর কবিতার তো প্রথম হওয়া উচিত ছিল সম্ভবত। এই প্রথম এইসুন এর মায়ের ভালোবাসা অনুভব করে। তার মনে হচ্ছিল সামনের পথ যতই কঠিন হোক না কেন, চাঁদের আলোয় আলোকিত হয়ে তিনি তার মায়ের পেছনে চলতে পারবেন। সময় দ্রুত বয়ে যায়। এইসুন দ্বিতীয় শ্রেণীতে ওঠে। শ্রেণীতে মনিটর নির্বাচিত না হওয়ায় সে খুব কাঁদছিল। প্রথমে তার মা বলেছিল যে সহকারী শ্রেণী মনিটর ভালো, কারণ বড় পদ আর ছোট পদ একই রকম গুরুত্বপূর্ণ। তবে আসল ঘটনা তেমন ছিল না। এইসুন 37 ভোট পেয়েছিল আর তার প্রতিদ্বন্দ্বী 24টি ভোট পেয়েছিল। কিন্তু শিক্ষিকা বুঝিয়ে বলেছিলেন তাদের বাবা মা ক্লাসে রুটি দান করেছেন এবং তাদের কৃতজ্ঞতা জানানো উচিত, এবং তিনি ঘুষ নিয়েছিলেন। মেয়ের এই কথাটা শুনে এইসুনের মা কিছুটা কষ্ট অনুভব করেছিলেন। তিনি চাননি যে তার মেয়ের ভবিষ্যৎ তার মতো হোক। তাই পরের দিন তিনি তার বন্ধুর জমিতে যান এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তাকে গরুর মতন ব্যবহার করবেন এবং 2 দিনের মধ্যে পুরো জমি চাষ করে দেবেন। তবে তার বিয়ের সময় পরা তার মুক্তোর নেকলেসটি তাকে ধার দিতে হবে। তার ঠিক 2 দিন পর এইসুনের মা ধার করা মুক্তোর নেকলেসটি গলায় পরে শিক্ষিকার সামনে বসেন। প্রথমে তিনি তার হাতে তৈরি 1 বক্স পিঠা তাকে দেন এবং গলা জোর দিয়ে বলেন,
তার মেয়ে শ্রেণীর মনিটর হবেন। দৃশ্য পাল্টে যায়। এইসুনের মা তার মেয়েকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে যান। আসলে শিক্ষক পিঠার দিকে ফিরেও তাকাননি। এইসুনের মা ফিসফিস করে বলেন, প্যাকেজে একজোড়া নাইলনের মোজা আছে, বিশেষভাবে কাউকে দিয়ে আনিয়েছেন শিক্ষিকার পা গরম রাখার জন্য। কে জানতো মোজার বাক্সে একটি খামও ছিল, যার ভিতরে 4,000 ওন টাকা রাখা ছিল। কঠোর এবং রক্ষণশীল মা তার মেয়ের জন্য তোষামত করতে শিখেছিলেন। তিনি চেয়েছিলেন তার সন্তান একদিন শিক্ষকের মতো হোক। অপ্রত্যাশিতভাবে এইসুন তাকে বলে, শ্রেণী মনিটর হতে ভালো চরিত্র এবং প্রচুর আর্থিক ক্ষমতার প্রয়োজন। সহকারী শ্রেণী মনিটর এবং শ্রেণী মনিটরদের মতোই, শুধু সামনে একটি শব্দ বেশি আছে। এইসুনের মা শুনে কিছুটা লজ্জিত হয় এবং চোখের জল আটকানোর চেষ্টা করেন এবং জোর দিয়ে বলেন, তার নয়, বরং তার মায়ের কষ্ট হচ্ছে। মায়ের অক্ষমতার কারণে তার মেয়ের জীবন দুর্বিষহ। তার মেয়ে আরও ভালো জীবনের যোগ্য, তাই পিছুপা হয়েও না, জীবনকে উপভোগ করো। এইসুনের মার সম্ভবত কোনো রোগ হয়েছিল। তিনি নিজের জন্য ধর্মীয় আচার করিয়েছিলেন, কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি। 2 বছর পর এক রাতে এইসুনের মা তার সবচেয়ে সুন্দর পোশাক পরেছিল এবং তার শাশুড়ির কাছে যান এবং কিছু অনুরোধ করেন। তারপর গভীর ঘুমে আচ্ছন্ন এইসুনকে জাগিয়ে তোলেন এবং 5-6টি ঝিনুক ভেজে দেন, যা তারা সাধারণত খেতে পারতেন না। এরপর তিনি নির্দেশ দেন, যদি তিনি মারা যান তাহলে সে যেন তার কাকার কাছে আশ্রয় চায়, সৎ বাবার কাছে যেন দাসী হয়ে না থাকে। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার মেয়ের বিয়েতে আত্মীয় স্বজন যেন যৌতুক দেন, তাহলে তিনি খুব কাঁদবেন। তোমাকে মাকে কথা দিতে হবে। এরপর এইসুনের মা মারা যান। মা মারা যাওয়ার পর এইসুন বলল, মা মারা গেল, বাবা মারা গেল, এরা আমাকে কেন জন্ম দিল? এরপর মায়ের ইচ্ছা শোনা সেই অল্প বয়সের মেয়ের বয়স ছিল 10 বছর। যখন বাবা মা তাকে মাছ খেতে দিত না, তখন ছেলেটি সবসময় লুকিয়ে বাড়ি থেকে একটি মাছ এনে দিত। যখন সে শ্রেণী মনিটর নির্বাচিত হতে পারত না, তখন ছেলেটি উঠানে বসে তার খারাপ মন ভালো করত। যখন তার মা মারা যান, তখন কষ্টের কথা বলার কেউ ছিল না। তখন ছেলেটি টিফিন নিয়ে তার পিছু পিছু যেত এবং বলতো, কাঁদলে পেট খালি হয়ে যায়। সেই থেকে ছেলেটি এইসুনের ভরসা হয়ে ওঠে। সময় খুব দ্রুত কেটে যাচ্ছিল। তারা প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল। অন্য বয়স্ক ডুবুরিদের চোখে 2টি বাচ্চা ছিল, ছোটবেলার বন্ধু, নিষ্পাপ প্রেমিক জুটি। কিন্তু ছেলেটির ঠাকুমা কিছুতে এটি মেনে নিতে রাজি ছিলেন না। সেই দিন রাতে এইসুন এবং ছেলেটি দ্বীপ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। এখানে 1 নম্বর এপিসোড শেষ হয়। এবার 2 নম্বরের ভিতরে আসা যাক। ছেলেটির নাম ছিল ইয়াং গুয়ানশিক এবং তার পছন্দের মেয়ে এইসুন এর পাশে 10 বছর ধরে ছিল। সে ছিল খুবই বোকা। কিভাবে তার মনের ভেতরের কথা প্রকাশ করতে হয় সে জানতো না। তবে একটি বিষয় প্রশংসার যোগ্য, সে কখনো এইসুনের কাছে মিথ্যে বলেনি। গুয়াংশিক এর ঠাকুমা দুজনের সম্পর্ক মেনে না নেওয়ায় এইসুন সবসময় রাগের মাথায় বলতো যে সে এই লোকটিকে বিয়ে করবে না। তারপর সমুদ্র তার বাবা মাকে কেড়ে নিয়েছে। আশেপাশের ঢেউ দেখলেই তার খারাপ লাগতো, তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সিওলের কোনো বাসিন্দাকে বিয়ে করবে, এই দ্বীপের বাসিন্দাকে নয়, যে কবিতা মুখস্থ করতে পারে না। পাশে দাঁড়ানো গুয়াংশিক একটিও কথা বলেনি। এইসুনকে তার মনে বকবক করতে দিচ্ছিল। তারা দুইজন যে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল তা গুয়াংশিকের ঠাকুমা এবং মা দুজনেই দেখেছিল। গুয়াংশিকের মায়ের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। পুত্রবধূ হয়েও কিছু বলার ছিল না। তার মনোভাব ছিল স্বাভাবিক। তিনি মনে করতেন যে ছেলেমেয়েরা যথেষ্ট খেললে তারা নিজেরাই ঠিক হয়ে যাবে। গুয়াংশিক এর ঠাকুমা ছিলেন এলাকার বিখ্যাত বৈদ্য, যেখানে এইসুনের মা ছিলেন একটি অভিশাপ। তার নাতির সাথে তিনি অভিশাপের সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না। তবে 2টি বাচ্চার মনে আগেই ভালোবাসার জন্ম নিয়েছিল। গুয়াংশিক আশেপাশে কেউ নেই সেটার সুযোগ দেখে হঠাৎ করে তার হাত পকেটে ঢুকিয়ে দেয়। সেই সময় এইসুন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। গুয়াংশিক তার কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগেই দ্রুত তার ঠোঁটে কিস করে। সেই রৌদ্র উজ্জ্বল দিনে যখন চারপাশে সরিষার ফুল ফুটেছিল, এইসুন এবং গুয়াংশিক এর প্রথম প্রেম শুরু হয়েছিল। এখানে একটু সন্দেহ রয়েছে। যখন এইসুনের বয়স 40 বছর ছিল, তখন তার বিয়ের ছবিতে স্বামীর মুখ ঢাকা ছিল। যখন তার মেয়ে জিজ্ঞেস করে যে তার বাবা কি তার মায়ের প্রথম প্রেম, তখন উত্তর দিয়েছিল তার মনে নেই।
অর্থাৎ এইসুনের স্বামী গুয়াংশিক নাও হতে পারে। সময় ফিরে আসে। সেই প্রসঙ্গনিতে প্রেম নিশ্চিত হওয়ার এইসুন খুব খুশি ছিল, কিন্তু বাড়ি ফিরে সে অপ্রত্যাশিতভাবে দেখতে পায় বহু বছর ধরে সমুদ্রে কাজ করা তার সৎ বাবা এক সুন্দরী মহিলাকে নিয়ে এসেছেন। এই মহিলাটি তার সৎমা। সেদিন রাতে তার সৎমা এবং তার বাবার খুবই ঝগড়া হয় এবং তিনি তার স্বামীর মৃত স্ত্রীর সন্তানের দেখাশোনা করতে চাননি, কারণ তাদের নিজেদের বাচ্চা আগামী বছর জন্মাবে। এইসুন এই কথা শুনে খুবই কষ্ট পায় এবং সাথে সাথে তার কাকার কাছে চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু ঠাকুমা খুব বৃদ্ধ হয়ে যাওয়ায় তিনি আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। তার কাকার চালানো কারখানাটিও তার ছেলে জুয়া খেলে হেরে গিয়েছিল। এখন তাদের অবস্থা খুব খারাপ। তার উপর তার কাকা এইসুনকে খুব অপছন্দ করতেন, তাই তার ফিরে আসা সম্ভব ছিল না। পরের দিন সকালে তার সৎমা এইসুন এর কিছু জিনিস বাইরে ফেলে দেয়। তার সৎ বাবা ছিলেন নরম মনের মানুষ। এত কিছু কাজ করেও তিনি টাকা জমাতে পারেননি। তার উপর তাদের দুজনের সন্তান জন্ম হতে আর কয়েক মাস বাকি। তার উপরে এইসুন সেখানে থাকতে পারবে না এবং তাকে নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে। কয়দিন পর তার কাকা একটি উদার খুলে দেন এবং বলেন যে তিনি হান স্ট্রিট কারখানায় তাকে শিক্ষানবিশ হিসেবে ঢুকানোর ব্যবস্থা করতে পারবেন। কয়েক বছর কষ্ট করলে সে 15,000 বেতন পাবে। তখন সে ভালো পাত্র খুঁজে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, তবে শর্ত ছিল অর্ধেক বেতন বাড়িতে পাঠাতে হবে। কাকার কথা শুনে এইসুনের যেন ঘুম ভেঙে গেল। তার তো আর কোনো উপায় নেই। রাতে গুয়াংশিক আগের মতোই দুটো ঝিনুক চুরি করে এনে তার বান্ধবীকে দেওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক সেই সময় এইসুন ছুটে আসে। সে জানতে চায় সে কি তার ঠাকুমাকে রাজি করাতে পারবে এবং গুয়াংশিকের উপর ভরসা করা উচিত কিনা। সত্যি কথা বলতে গুয়াংশিক আগে কখনো এইসুনকে এত ভেঙে পড়তে দেখেনি। সে অজান্তে নার্ভাস হয়ে পড়ে এবং তারপর হঠাৎ তার মাথায় আসে এবং সে এইসুনের সেই কবিতাটি আবৃত্তি করতে শুরু করে, যা এইসুনের খুব প্রিয় ছিল। চিরন্তর রোম্যান্স বাতাসের মতো পবিত্র এমন পরিস্থিতিতে দুটি বাচ্চা একটি আশ্চর্যজনক সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে গুয়াংশিক বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে ঘর থেকে বেরিয়ে যায়। একই সময় এইসুন তার সৎমায়ের উঁচু হিলের জুতো পরে, তার মায়ের দেওয়া চুলে কাঁটা লাগিয়ে, তার মনের মতো আধুনিক সাজ করে তার ভালোবাসার মানুষের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং সিওলের দিকে রওনা হওয়া জাহাজে ওঠে। কিন্তু প্রথমবার বাইরে বেরোনোয় তারা দুজন খুবই জড়সড় ছিল, যা দেখে ক্যাপ্টেনের খুব সন্দেহ হয়। তখন তিনি তাদের পরিচয়পত্র দেখতে চান। তখন এইসুন একটু লজ্জা পেয়ে উঠে দাঁড়ায় এবং এভাবে বলে যে সে আর গুয়াংশিক স্বামী স্ত্রী। যদিও তারা দুজনে নিরাপদে সিওলে পৌঁছায়, কিন্তু মূল্যবান গহনা বন্ধক রাখতে তারা আবার সমস্যায় পড়ে। দোকানের মালকিন তাদের প্রথম দেখাতেই বুঝতে পারে যে তারা স্বামী স্ত্রী নয় এবং এগুলো চোরাই, তাই তিনি বন্ধক রাখতে অস্বীকার করেন। সন্ধ্যা পর্যন্ত এইসুন এবং গুয়াংশিক একটি সস্তা হোটেল খুঁজে পায়। তারা একটি আংটি দিয়ে এক রাতের ভাড়া মেটাতে চেয়েছিলেন। যখন মালিক দ্বিধাগ্রস্ত ছিলেন তখন মালকিন হঠাৎ করে আসেন। মনে হয় তিনি তাদের অসহায় অবস্থা বুঝতে পেরেছিলেন এবং তিনি একটি ঘর দিতে রাজি হয় এবং পরের দিন ভাড়া দিতে বলেন। মধ্যরাত পার হওয়া পর্যন্ত এইসুন এবং গুয়াংশিক ঘুমায়নি। ঠিক সেই সময় মালকিন দুটি বাটিতে ভাত এবং এক বোতল মদ নিয়ে আসে এবং বলেন যে এগুলি ভাড়ার সাথে এবং পেট ভরে খেয়ে রাতে মজা করো। এই কথা শুনে দুজনের মুখ লাল হয়ে যায়। এরপর দৃশ্য পাল্টে যায়। পরের দিন সকালে যখন এইসুন ঘুম থেকে জেগে ওঠে তখন গুয়াংশিক সবেমাত্র বাইরে থেকে ফিরে আসে এবং মানিব্যাগটি তার বুকের ভেতরে লুকিয়ে ফেলে। ঠিক সেই সময় তারা দেখতে পায় ঘরের পাখাটা কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে। তারপর গুয়াংশিক দেখতে পেল কোথাও একটা গরমিল রয়েছে। ঘরের মূল্যবান জিনিসপত্র সব গায়েব হয়ে গেছে। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তবে মালিককে জানালে সে কিছুই জানে না বলে এড়িয়ে যায় এবং ক্রমাগত কথার জন্য পীড়াপিড়ি করতে পারে। অদ্ভুতভাবে মালকিনও অন্য মানুষে পরিণত হয়েছে, অথচ তাদের মালপত্র দেখা যায়নি। এমনকি মালকিন জোর দিয়ে বলে যে তারা গতকাল খালি হাতে এসেছিল। এইসুন তখন বুঝতে পারল যে এটা কোনো ঠকবাজদের আস্তানা। মালকিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে গুয়াংশিকের কোনো পরিচয়পত্র নেই, তাই তারা পুলিশে খবর দেওয়ার হুমকি দেয়। এই কথাটা শুনে এইসুন খুবই ভেঙে পড়ে। পরমুহূর্তে তার একটি রূপকথার কথা মনে পড়ে, যেখানে ডাইনিকে মারলে সুখের জীবন পাওয়া যায়। তাই রাতে সে আর গুয়াংশিক হোটেলে ঢোকে।
তাদের জিনিসপত্র চুরি করে আনার জন্য। গুয়াংশিক মালিকের ঘরে ঢোকে। যখন তারা জিনিসপত্র নিয়ে পালাতে যাচ্ছিল, তখন মালিকের ছোট মেয়ে তাদের দেখে ফেলে। দৃশ্য পাল্টে যায়। মালকিন পিছিয়ে পড়া এইসুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুয়াংশিক কয়েক পা পিছিয়ে যায়, তারপর হঠাৎ করে সামনের দিকে ছুটে যায়। এখানেই 2 নম্বর এপিসোড শেষ হয়। চলুন 3 নম্বর এপিসোডের দিকে আসা যাক। পরের এপিসোডে যখন তার শাশুড়ি তাকে অপয়া বলেছিল, তখন সে রাগ করেনি। কিন্তু যখন পুরো পরিবার তার মেয়েকে একত্রে মহিলা ডুবুরি বানাতে চেয়েছিল। আসলে এইসুন একটি মেয়ে জন্ম দেওয়ার পর থেকে প্রতিদিন ভোর 3টার সময় তার শাশুড়ি এবং ঠাকুমা ডেকে তুলতেন ধর্মীয় আচার পালনের জন্য, যাতে দেবতারা তাকে একটি ছেলে প্রদান করে। সেদিন এইসুন তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না তার মা তার ওপর বোঝা হলে কি অসুবিধা। সে অন্তত তার মেয়েকে দেখতে আসতে পারত। ঠিক সেই সময় তার সৎমা তার ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে আসে। মনে হয় তিনি এইসুনের কথা বুঝতে পেরেছিলেন এবং বলেন, বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ি ফিরে যেতে পারে না। একই সাথে সৎমা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বিদায়ের আগে সৎমা তার ছেলের জন্য আনা গাড়িটি এইসুনকে দেয়। রাতে এইসুন তার সৎমার ফেলে দেওয়া জিনিসপত্র তার শ্বশুরবাড়িতে আনে। সেগুলি দেখে তার শাশুড়ি ভালো ভালো জিনিসগুলো বেছে নেন। এছাড়াও 3 চাকার গাড়ি নিয়ে তার অন্য আপত্তি ছিল। মেয়েরা ওটা চালাতে পারে না, ওটা ফেলে দিতে হবে। এইসুন মনে মনে খুবই অসন্তুষ্ট হলেও সে কোনো কথা বলেনি। ঘরে ফিরে গুয়াংশিক দেখে তার স্ত্রীর কলেজ ভর্তির কাগজপত্র ধুলোয় ভরে গেছে। ছেলেটি সেটা মনে রাখে। কিছুক্ষণ পর এইসুন ঘরে ঢোকে। গুয়াংশিক তাকে দেখে সাথে সাথে এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করে আজ সে কোথায় গিয়েছিল। এইসুন এর একমাত্র চিন্তা সেই 3 চাকার গাড়িটি নিয়ে। যেভাবেই হোক মেয়েকে ওটা চালাতে দিতে হবে। পরের দিন ভোর 3টে এইসুনকে তার শাশুড়িমা ডেকে তোলে। তাদের বাড়িতে একটা বড় পাত্রের মুগের ডাল রান্না করা হয়েছিল। প্রথা অনুযায়ী খাবারের জন্য 2টি টেবিল পাতা হয়। পুত্রবধূ এবং মেয়েরা ছোট টেবিলে খাবে। সেই সময় মেয়েটি মটর খেতে চেয়েছিল, কিন্তু পুরো বাটি খুঁজেও একটি মটর পেল না। গুয়াংশিক শুনেই সাথে সাথে তার মটরের বাটিটি তুলে নেয় এবং ঘুরে চামচ ভরে ভরে তার মেয়ে মিয়ং এর বাটিতে ঢেলে দেয়। বহু বছর পর এইসুন যখন মিয়ং এর ঘর গোছাচ্ছিল, তখন মা ও মেয়ের মধ্যে ঝগড়া হয়। মিয়ং মনে করেন ছোটবেলায় তার অভাব ছিল, সে যা চাইতো তার বাবা মা তাকে কিছুই কিনে দিত না। তাই বড় হয়ে কাজ করার পর সে যা চায় তাই কিনে আনে, এমনকি সস্তা দামের জুতো। এই কথাগুলো বলার পর মিয়ং কিছুটা অনুতপ্ত হয়। এইসুন উল্টে তার মেয়েকে সান্ত্বনা দেয় তার মতন জীবনযাপন না করার জন্য। তবে একটা জিনিস হয়তো মিয়ং বুঝবে না, আসলে তার মা তার নিজের সুখ খুঁজে পেয়েছিল। তার চোখে প্রতিদিন মাছ ধরতে যাওয়া স্বামী ছিল তার জীবনের আলো। একদিন তার শাশুড়ি তাকে বসার ঘরে ডাকেন এবং চান তিনি যেন মা হিসেবে দেবতাদের পূজা করে, যাতে মিয়ং একটি মহিলা ডুবুরি হয়। তখনই সেই শাশুড়ি কর্তৃক পুত্রবধূর সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের দৃশ্যটি ঘটে। এইসুন তার মায়ের কঠোর সাধারণ স্বভাব উত্তরাধিকার থেকে পেয়েছে। তার সাথে যাই হোক না কেন সে মানিয়ে নিতে পারত, কিন্তু তার মেয়ের উপর হাত তুললে কেউ ছাড়বে না। গুয়াংশিক একটি বড় থলি এবং জমি পরীক্ষার প্রস্তুতির সামগ্রী নিয়ে বাড়ি ফেরে। গুয়াংশিক উচ্চস্বরে বলে এইসুন তার সাথে সংসার করতে এসেছে। তারপর তার হাত ধরে বহু বছরের বসবাসের ঘর ছেড়ে বেরিয়ে যায়। মিয়ং তার মায়ের প্রেমের গল্প শুনে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, যদি তাকে আবার সুযোগ দেওয়া হয় তাহলে সে কি আবার তার দরিদ্র বাবাকেই বিয়ে করবে? এইসুন কোনো চিন্তা না করেই উত্তর দেয়, হ্যাঁ। এর পরের দিনগুলোতে গুয়াংশিক একটি ছোট কুঁড়েঘর ভাড়া নেয়। মটরের অভাব ছিল না, আর কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হতো না। শীঘ্রই এসুন দ্বিতীয়বার গর্ভবতী হয়। ভাগ্যক্রমে মহিলা ডুবুরি কাকিমাদের জন্য সে কয়েকদিনের বিশ্রাম পায়। ঠিক সেই সময় গুয়াংশিক আহত হাত নিয়ে বাড়ি ফেরে। ডাক্তারের পরীক্ষা অনুযায়ী তার আঙুল বেঁকে যাবে। এইসুন এটা শুনে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। লিউ ঠাকুমা তাকে সান্ত্বনা দেয়, কাজ না করলে টাকা পাওয়া যাবে না, টাকা না থাকলে এই সংসার চলবে না। গুয়াংশিক যদিও যুবক, তবুও সে পরিবারের খুশির জন্য কঠোর পরিশ্রম করত। রাতে এইসুন গুয়াংশিকের ব্যথার গোঙানির শব্দ শুনতে পায়। তখনই সে দেখতে পায় তার স্বামীর কাঁধে অসংখ্য ক্ষত। তার স্বামী কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তা সে কল্পনা করতে পারে না।
পরের দিন ভোরে গোয়াংশিক মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। হয়তো এই ধরনের উৎসাহ পরিবারের কিছুটা ক্লান্তি হলেও কমাতে পারে। স্বামীকে বিদায় জানিয়ে এইসুন দোকান থেকে 2টি ক্যানের চিনি কেনে। তারপর উপহার হিসেবে সেই নিয়ে বৃদ্ধ লোকটির বাড়ি যায়। বৃদ্ধ লোকটিও তখন বিয়ে করেছে। এখানে একটি ছোট বিষয় রয়েছে। গর্ভবতী মহিলার ঠোঁটের কোণে একটি আঘাতের চিহ্ন, যা স্পষ্টই পারিবারিক সহিংসতার কারণে হয়েছে। অর্থাৎ এইসুন যদি সেই বৃদ্ধ লোকটিকে বিয়ে করত, তাহলে এই অবস্থা তার হতো। তাছাড়াও মহিলাটি জানায় বৃদ্ধ লোকটি তার উপর হাত তোলে। সে অনেকবার তাকে বোঝানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। অন্যদিকে ছোটবেলার শত্রুতার কারণে বৃদ্ধ লোকটি সবসময় গোয়াংশিককে সমস্যায় ফেলে, প্রায় তাকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। যদি না তাদের পরিবারের ভরণ পোষণ থাকতো, তবে সে কবে কাজ ছেড়ে দিত। যখন বৃদ্ধ লোকটি আবারও গোয়াংশিককে উত্ত্যক্ত করছিল, তখন এইসুন বলে, আমার স্বামী তোমার কাছে কাজ করবে না, এবং চলে যাওয়ার সময় এইসুন পিছনে ঘুরে ওই বুড়োটাকে লাথি মারে। বর্তমান সময়ে গোয়াংশিক বলে সে একটু দেরিতে মরতে চায়, যাতে সে প্রথমে তার স্ত্রীকে বিদায় জানাতে না পারে এবং শান্তিতে তার সাথে চলে যেতে পারে। এখানেই 4 নম্বর এপিসোড শেষ হয়। এখন চলো 5 নম্বর এপিসোডে। গোয়াংশিক অনেক চেষ্টা করে কাজের জন্য, কিন্তু কেউ তাকে কাজে রাখতে চায় না। আসলে সেই বৃদ্ধ লোকটির কারণে। সমুদ্রের তীরে বড় হওয়া গোয়াংশিক মাছ ধরার নৌকায় যেতে পারত না। তার উপর মাছ ধরা ছাড়া তার আর অন্য কোনো কাজ জানা ছিল না। ফলে সে যেখানেই চাকরির জন্য যায় সেখানেই প্রত্যাখ্যান হয়। দিনের পর দিন গোয়াংশিক বসে থাকতে শুরু করে। তার সেই হতাশ চেহারা এইসুন লক্ষ্য করে। একদিন খুব ভোরে এইসুন গোয়াংশিককে বলে যে সে সংসারের খরচ চালাতে টাকা রোজগার করবে, তাই গোয়াংশিক এর এই ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। গোয়াংশিক এইসুনকে সত্যি কথা বলে যে যদি সে বিশ্রাম নেয় তাহলে তাদের 4 জনের খাবার কি হবে। এইসুন মনে করে যে বাইরে গিয়ে টাকা রোজগার করতে পারে, কিন্তু স্ত্রীকে এত গভীরভাবে ভালোবাসা গোয়াংশিক কিভাবে রাজি হবে। তাই গোয়াংশিক হেসে বলে ছোটবেলায় সে কিছু বিক্রি করার জন্য হাঁকও দিতে পারত না। সে কিভাবে টাকা রোজগার করবে হয়তো বক্তা না ভেবেই কথাগুলো বলেছিল, কিন্তু শ্রোতার মনে দাগ কাটে। খালি হয়ে যাওয়া চালের পাত্রের সামনে দাঁড়িয়ে এইসুন তার মৃত মায়ের হাসি মাখা মুখ মনে করে বুঝতে পারে না যে এত কষ্টের দিনগুলিতে তার মা কিভাবে বেঁচেছিলেন। এমনকি পরে এইসুন যখন তার মায়ের কাছে এই ঘটনাগুলি বলে, তখন সে খুবই লজ্জিত বোধ করত, কারণ প্রতি রাতে তাদের বাচ্চাদের পেটের গোয়ানি শুনতে হতো এবং না শোনার ভান করতে হতো। কোনো উপায় না দেখে এইসুন তার কাকার কাছে সাহায্য চায়। প্রথমে সে কথা বলতে পারছিল না, তারপরও সে কাঁদছিল। পাশে দাঁড়ানো তার কাকা চিৎকার করে বলে, ভাগ্নি আর ভালো ঘরের মেয়ে নেই, তাই তাকে সাহায্য করার দরকার নেই। ঠাকুমা একজন বুদ্ধিমান মহিলা ছিলেন। যখন চালও শেষ হয়ে গেছে তখন অন্যের কাছে মুখ খুলতে লজ্জা লাগে, দেখেই বোঝা যায় সে এখনো বড় হয়নি। রাতে বাড়ি ফিরে এইসুন তার স্বামীকে জাগিয়ে তোলে। সে খুব তাড়াতাড়ি বুড়ো হতে চায়। সে আগে ভাবতো খুব তাড়াতাড়ি বড় হলে সব কষ্ট সে সহ্য করতে পারবে, কিন্তু সে বড় হয়েও কেন এত কষ্ট সহ্য করতে পারল না। সেদিন রাতে ঠাকুমা এইসুনের মায়ের সোনার আংটি এবং অনেকদিন ধরে সঞ্চয় করা টাকা দুটোই এইসুনের হাতে তুলে দেয়। সে আশা করল গোয়াংশিক একটি নৌকা কিনতে পারবে। এই সব টাকা তার এক এক করে জমানো টাকা, আর সেটির উদ্দেশ্য হলো এইসুনের মায়ের কাছে তার ঋণ। এইসুন তখন বলল, তাহলে এই টাকা তুমি লুকিয়ে রেখেছিলে আমাকে দেওয়ার জন্য? তখন তার ঠাকুমা বলে, তোমার মা এই টাকা লুকিয়ে রেখেছিল। আসলে এইসুনের মা বুঝতে পেরেছিল যে সে বেশি দিন বাঁচতে পারবে না। সেদিন রাতে সে এইসুনের ঠাকুমার কাছে গিয়েছিল এবং তাকে অনুরোধ করেছিল তার সাথে তাকে ফটোগ্রাফির দোকানে যেতে। তখন এইসুন এর মা তার জীবনের সেরা পোশাকটি পরেছিল। ঠাকুমা এক দেখাতেই বুঝতে পেরেছিল যে এটা তার বিয়ের পোশাক। ঠাকুমা তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এইসুনের মা চেয়েছিল তার নিজের জীবনের টাকা এইসুনের জন্য রাখুক। এইসুনের মা এইসুনকে তাই চলে যাওয়ার পর যত্নে রাখার অনুরোধ করত এবং বলেছিল এইসুন এর বয়স মাত্র 10 বছর, তার একটা আশ্রয়ের প্রয়োজন। সে খুবই বুঝদার, তেমন কোনো একটা ঝামেলা করবে না। কিন্তু যদি কোনো একদিন এইসুন সাহায্য চাইতে তার কাছে যায়, তাহলে সে যেন এইসুনকে সাহায্য করে। আর এই একবার সাহায্য করলে তাহলে আর শাশুড়ি বৌমার কোনো রকম ঋণ থাকবে না। আর এটাই ছিল এইসুনের মায়ের তার শাশুড়ির কাছে শেষ অনুরোধ। গোয়াংশিক প্রতিজ্ঞা করলো যাই হোক না কেন সে এইসুনকে হতাশ করবে না।
সময় গড়ালো। গুয়াংশিকের পরিবার এইসুনের পরিবারের দেওয়া টাকায় একটি মাছ ধরার নৌকা কিনল। পূজা অনুষ্ঠানে গুয়াংশিকের মা খুব খুশি হলো এবং বলল তার ছেলের জন্ম থেকে কোনো অভাব ছিল না। এখন আশেপাশে সাগরেও ভালো পরিবারের নৌকা দেখা যাচ্ছে। তখন টাউন প্রধান ভেবেছিল যে এটা কোনো ভালো পরিবারের নৌকা। তখনই এইসুন মনে করিয়ে দেয় যে এটা ওর পরিবারের নৌকা, ভালো পরিবারের নয়, কারণ ওটা ওর নানি তাকে কিনে দিয়েছিল। তাই স্বামীর কোনো অভাব না থাকার কারণ তার এই পুত্রবধূ গুয়াংশিক তার খুশি স্ত্রীর দিকে তাকিয়ে হাসলো। পাশে সমুদ্রের মেয়েরা হাসাহাসি শুরু করলো। তীব্র পরিশ্রম আর আনন্দের কারণে এইসুন এর দ্বিতীয় সন্তান সময়ের আগেই পৃথিবীতে এলো। সময় গড়িয়ে গেল। 2 বছর পর দিন দিন ভালো থাকা এইসুনকে তার শাশুড়ি পরিবার দেখা করতে আসে। একদিকে সে তৃতীয়বারের মতো গর্ভবতী, অন্যদিকে অনেক পরিশ্রম করছে গুয়াংশিক। সে শুধু সবসময় বড় মেয়ে মিয়ং এর জন্য প্রিয় স্কুইড নিয়ে আসতো আর ক্রমাগত তার মাকে মুরগিতে যাতে বিরক্ত না করে তার জন্য সতর্ক করে। সেদিন রাত্রে এইসুন বুঝতে পারল যে তার স্বামী তার জন্য একটি বাড়ি কিনেছে। যখন দুজনে তার মায়ের পুরনো বাড়িতে ফিরে এলো, এইসুন কান্নায় ভেঙে পড়ল। আসলে গুয়াংশিক সব জানতো। মায়ের সাথে দেখা করার জন্য সে অনেক দূরে হেঁটে যেত। গুয়াংশিক জানতো যে তার স্ত্রীর এই বাড়িটা পছন্দ, কারণ তার মৃত মা সে সময় বকবক করত প্রতিবার এখান দিয়ে যাওয়ার সময় তার মায়ের রান্নার গন্ধ পেত। সেই বছর এইসুনের মা টাকা জমাতে শুরু করেছিল শুধু এই বাড়িটি কেনার জন্য। আজ তার স্বামী এটি কিনে দিয়েছে। নতুন বাড়িতে যাওয়ার রাতে এইসুন একটা স্বপ্ন দেখল। সে দেখল তার মা খুব যত্ন সহকারে সে বাড়িতে পরিষ্কার করছে। তার ভাবভঙ্গি দেখে মনে হয় যেন কোনো কৃপণ মহিলা। এছাড়াও এইসুন এর মা তার মেয়ের সাবধান করলো পাশের বাড়ির মহিলার একটা ট্রাক আছে। হঠাৎ এইসুন ঘুম থেকে জেগে উঠল। সাথে সাথে তার মনে হলো তার প্রসব বেদনা হচ্ছে। মুহূর্তের মধ্যে তার মায়ের কথা মনে পড়ে গেল। মিয়ং এর তার মা পাশের বাড়িতে প্রতিবেশীকে ডেকে আনতে বলল। তখন ওই পাশের বাড়ির মহিলাটি ট্রাক চালিয়ে হসপিটালের দিকে রওনা হলো। পরপর দুটি নাতি হওয়ার বুড়ি দাদিমা হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলেন। একই সময় খবর এলো গুয়াংশিকের নৌকা মাঝ ভর্তি হয়ে ফিরেছে। সেদিন রাতে গুয়াংশিক নৌকার নম্বর মুছে ফেললো স্ত্রীকে দিয়ে নম্বর লেখাবে বলে। তবে এইসুন জানতো সবাই বলে মেয়েদের নৌকায় ওঠা অশুভ, তাই সে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। অপ্রত্যাশিতভাবে গুয়াংশিক সে ওসবে বিশ্বাস করত না। তার স্ত্রী আর তার 3 সন্তানই রক্ষাকর্তা। যাই হোক না কেন সে জীবিত ফিরে আসবে। ঠিক এই সময় মিয়ং নৌকায় উঠে যাচ্ছিল, কিন্তু এইসুন তাকে টেনে ধরল। তবে সে তার মেয়ের দিকে তাকিয়ে মেয়েদের নৌকায় ওঠা অশুভ কথাটা বলতে পারল না এবং এইসুন কুসংস্কার ত্যাগ করল এবং সাহসের সাথে তার স্বামীর হাত ধরল। এটাই ছিল তার বড় মেয়ের সাথে নিজেদের মাছ ধরার নৌকায় প্রথম ওঠা। গুয়াংশিক তার স্ত্রী এবং মেয়েদের নিয়ে অনেক দূরে গেল। স্ত্রীকে অনেক পরিশ্রম করতে দেখে যখন তার উৎসাহ কমল না, গুয়াংশিক তখন তাকে থুতু ফেলতে বলল। শেষ পর্যন্ত এইসুন থুতু ফেলেনি, কিন্তু সে নৌকায় নতুন নাম লিখেছিল এবং 3 সন্তানের নাম মিলিয়ে নৌকার নাম রাখে। সেই গ্রীষ্মে এই দম্পতি তাদের সুখ পায়নি, বরং তারা উজ্জ্বল রোদ আরো দীর্ঘকাল ধরে পাওয়ার আশা করেছিল। এখানেই 5 নম্বর এপিসোড শেষ হয়। চলুন এখন 6 নম্বর এপিসোডে। এইসুন নির্বাক হয়ে তার কোলে তার ছেলেটিকে ধরে রাখলো। সাগর তার বাবা মাকেও কেড়ে নিয়েছে, এখন তার ছেলেকেও ছিনিয়ে নিল। গ্রীষ্মকাল যেহেতু অফুরন্ত প্রাণ চাঞ্চল্য নিয়ে আসে, তবুও মুহূর্তের মধ্যে দেওয়া সবকিছু কেড়ে নিতে পারে। সেদিন ছোট দ্বীপে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। মূলত সে তার 2 ছেলেদেরকে নিয়ে বাড়িতে ছিল, কিন্তু ছোট ছেলে সর্বদা আলমারির ওপর মিষ্টির জন্য ব্যাকুল হয়ে পড়ত। মায়ের অসাবধানতার সুযোগ নিয়ে সে উঠে গিয়ে মিষ্টি নিতে গেল। ফলস্বরূপ অসাবধানতার কারণে সব মিষ্টি মেঝেতে পড়ে নষ্ট হয়ে গেল। এইসুন যদিও রাগান্বিত হয়নি, তবুও সে তার ছেলেকে বকাবকি করতে লাগলো। ঠিক সেই সময় ওর মেয়ের সহপাঠী বাড়ি এসে মিয়ং এর দুর্ঘটনার খবর দিল। এইসুন শুনে ঘর থেকে বেরিয়ে গেল। ক্রমাগত মেয়ের কি হয়েছে জিজ্ঞাসা করতে লাগলো। ভাগ্যক্রমে মিয়ং সাইকেল চালানোর সময় পড়ে গিয়েছিল এবং তার কোনো গুরুতর আঘাত লাগেনি। কিন্তু বাড়ির দরজায় ফিরে এসে এইসুন বুঝতে পারল তার কিছু একটা ভুল হয়েছে। তার 2 ছেলে দুজনেই নিখোঁজ। তারা ঘরের প্রতিটি কোণ ভালোভাবে খুঁজল, কিন্তু ছেলে দুটোর কোনো সন্ধান পাওয়া গেল না। ঠিক সেই সময় তার শাশুড়ি তার বড় ছেলেকে ফিরিয়ে আনলো। তখনই প্রতিবেশী বলল যে সে নাকি বন্যা প্রতিরোধের বাঁধের ওপর দাঁড়িয়েছিল।
মুখের কথা মুখেই রয়ে গেল। এইসুন বুঝতে পারল যে তার ছোট ছেলেও তার সাথে ছিল এবং সে ফেরেনি। আসলে এইসুন তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তার বড় ছেলে সম্ভবত কিছু ভেবেছিল এবং চলে গিয়েছিল। সেটি দেখে তার ছোট ছেলেও চলে যায়, অর্থাৎ তার ছোট ছেলে নিখোঁজ। তার শাশুড়ি ফিশারি অফিসে তার স্বামীকে জানানোর জন্য ফোন দিতে বলে। তারপর এইসুনকে নিয়ে অন্যদিকে খুঁজতে গেল। গুয়াংশিক খবর পাওয়ার আগে বাঁধের দেওয়াল মেরামত করছিল। একই সময় গ্রামের সকলেই এইসুন এর ছোট ছেলের খুঁজতে সাহায্য করছিল। এইসুন পাগলের মতো গ্রামের প্রতিটি রাস্তায় খুঁজে বেড়াচ্ছিল। তখনই একজন এসে এইসুনকে তার ছেলের সম্বন্ধে জানায়, কিন্তু এইসুন তখনও বিশ্বাস করছিল না যতক্ষণ না সে তার ছেলেকে কোলে তুলে নিল। তখনই সে বুঝতে পারল যে সবকিছু সত্যি। এইসুন তার ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সেদিন রাত্রে সে তার ছেলের ব্যবহৃত চামচটি ধরে কান্নায় ভেঙে পড়ল। অপ্রত্যাশিতভাবে তার শাশুড়ি এইসুনকে দোষ দেননি, বরং তাকে সাহস দিয়েছিল। এই কথাটি এইসুনকে তার মৃত মায়ের কথা মনে করিয়ে দিল। তার মা মারা যাওয়ার আগেও তাকে এই কথা বলেছিল যে সে যখন অসহায় বোধ করবে তখন সমুদ্রের মেয়েদের কথা ভাববে। তাকে অবশ্যই দৃঢ়ভাবে উঠে দাঁড়াতে হবে, জীবনের শেষ পর্যন্ত লড়াই করতে হবে এবং যাই হোক না কেন তাকে বেঁচে থাকতে হবে। সম্ভবত তার মায়ের কথা এইসুনকে জাগিয়ে তুলেছিল। তার আরও দুটি সন্তানের ভালো করে খেয়াল রাখার জন্য আশা দিয়েছিল। সকালবেলা গুয়াংশিক বুঝতে পারল তার ছেলের সব বিষয়ে ফুল নাম্বার, কিন্তু সে তার বাবা মাকে কিছুই জানায়নি। যা দেখে তার মেয়ে মিয়ং কান্না করতে লাগলো। অন্যদিকে তার বড় ছেলে মনে করে তার মা তার উপরে রেগে আছে, কারণ সে আগের দিন যদি দৌড়ে গিয়ে না দেখতো তাহলে তার ভাইয়ের কিছুই হতো না। অর্থাৎ তার বড় ভাই মনে করে যে সে তার ছোট ভাইকে মেরে ফেলেছে। একই সময় মিয়ং কাঁদতে লাগলো। সে মনে করলো সবই তার দোষ, কারণ যদি সে সেদিন সাইকেল চালাতে না যেত তাহলে তার ভাই মরে যেত না। এতক্ষণে তারা দুজন বুঝতে পারলেন যে তার ছোট ছেলের মৃত্যু তার বাড়ির দুইজন সন্তানের ওপর প্রভাব ফেলেছে। তাই তারা দুজন বাইরে থেকে শক্ত হয়ে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো, কিন্তু আসলে তারা শোকের ছায়া থেকে বের হতে পারছিল না। ধীরে ধীরে 7 মাস কেটে গেল। এইসুন তার স্বামীকে তার মনের কথা বলল যে তার ছোট ছেলের মৃত্যুর জন্য সেই দায়ী। সে প্রায়শই তার ছেলেদের বন্যা প্রতিরোধের বাঁধের ওপর রেখে যেত, বলতো ঝড় বৃষ্টি যাই হোক না কেন এখানে দাঁড়াতে, তার বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরবে। গুয়াংশিক সবকিছু শুনে তার স্ত্রীকে সান্ত্বনা দিল যে সবকিছুই ঈশ্বরের চাওয়া, এতে তাদের কোনো দোষ নেই। কিন্তু যতই শক্তিশালী হৃদয় হোক না কেন, সন্তানের বিচ্ছেদের কষ্ট কখনোই সহ্য করা যায় না। এইসুন এর ছোট ছেলের মৃত্যুর পর গ্রামের প্রতিটি পরিবার তাদের জন্য কিছু খাবার তাদের বাড়িতে পাঠিয়ে দিত। পুরো গ্রাম মিলে একটি সন্তানহারা মায়ের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। এইসুন যখন অন্তঃসত্ত্বা ছিল তখন বৃদ্ধ দম্পতি প্রতিদিন লুকিয়ে তাদের চালের ড্রামে চাল দিয়ে যেত। তারা এইসুনকে খুব সাহায্য করেছিল। আরেকটি বিষয়, যে ব্যক্তি দম্পতিকে 3 মাসের ভাড়া অগ্রিম দিয়েছিল সেটি ছিল এইসুনের সৎমা, কারণ বাড়িওয়ালা ভুল লিখেছিল, তাই এইসুন এবং গুয়াংশিক বুঝতে পারেনি। সিওল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মিয়ং বিশ্ববিদ্যালয়ে গিয়ে জানতে পারল যে ধনী এবং দরিদ্রের মধ্যে কেমন পার্থক্য। এখানেই 6 এপিসোড শেষ হয়। চলো এখন 7 ও 8 নম্বর এপিসোডে। বাবা মায়ের কিছুটা চাপ কমানোর জন্য মিয়ং কাজ করার জন্য সিদ্ধান্ত নেয়। আসলে মিয়ংকে সেই বাড়ির কর্তা আংটি চুরির অভিযোগে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল, কিন্তু মিয়ং সাফাই দিয়ে নিজের চুরির অভিযোগ থেকে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে সেই 2 পুলিশের দেখা হয়েছিল যারা তার মাকে গ্রেফতার করেছিল। যুক্তি দিয়ে বাঁচানোর অভিযোগ কোনো কাজ করেনি। তার উপর পড়াশোনার পাশাপাশি গৃহ শিক্ষকতা অপরাধ ছিল। বৃদ্ধ পুলিশ অফিসার গুয়াংশিককে খবর দিতে চেয়েছিল, কিন্তু মিয়ং ভয় পাচ্ছিল। এদিকে তাদের বাড়ির কাজের লোক ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলো সেই আংটিটি সেই জায়গাতেই আছে। কাজের লোক সেটি দেখে সেই আংটিটি লুকিয়ে ফেললেন এবং লিভিং রুমে এক কোণায় ফেলে দিলেন এবং অসাবধানতার সাথে পরিষ্কার করতে গিয়ে এমনভাবে দেখান যে সেটি পরিষ্কার করতে গিয়ে কুড়িয়ে পেয়েছে এবং সেই বাড়ির মালিক যাতে থানায় গিয়ে বলেন যে তিনি ভুল অপবাদ দিয়েছেন। আসলে বহু বছর আগে গুয়াংশিক এবং এইসুন হোটেল আয়াকে এক অপবাদ থেকে বাঁচিয়েছিলেন। তখন আয়া কিছুটা কৌতূহলী হয়েছিলেন যে তারা একে অপরের সাথে পরিচিত না হয়েও তাকে কেন সাহায্য করছে। তখন এইসুন এর খুবই সহজ উত্তর ছিল যে যদি কারো বিনা অপরাধে চুরি হয়ে যায়
তাহলে তার অবস্থা তাদের মতন হবে। অপ্রত্যাশিতভাবে মিয়ং এর বাবা মায়ের তরুণ বয়সে করা ভালো কাজ ৭,২৪৬ দিন পরে তার মেয়ের ওপর প্রভাব ফেলে। সন্ধ্যাবেলায় মিয়ংকে ছেড়ে দেওয়ার পর সে তার মাকে ফোন করে তার মনের ভিতর সমস্ত অভিযোগ তার মাকে বলার জন্য। কিন্তু এই সুনের কণ্ঠ শোনার পর সে আর কিছুই বলতে পারল না। তারপর কিছুক্ষণ কথা বলার পর তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। মিয়ং তার মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত ছিল এবং এইসব জিনিসকে সে ঘৃণা করত। ঠিক সেই সময় এইসুন মিয়ংকে খবর দিল যে তার বাবা একজন ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচিয়েছেন এবং পথে তার সাথে দেখা করতে যাবেন। সে জিজ্ঞাসা করলো তারা দেখা করেছে কিনা। এই কথাটা শুনে মিয়ং সাথে সাথে বাসে করে স্কুলের দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর দেখলো তার বাবা রাস্তার পাশে বসে আছেন। সে পুরো একদিন তাকে দেখার জন্য অপেক্ষা করেছেন। বাস স্টপেজে যাওয়ার আগ পর্যন্ত গুয়াংশিক অপেক্ষা করছিল তার মেয়ের জন্য। অবশেষে তাদের দুজনের দেখা হলো। তারা দুজন একটি ছোট দোকানে বসে আছে। গুয়াংশিক অভ্যাস মতো তার বাটির শামুকগুলো বেছে আলাদা করছে আর মিয়ং একের পর এক পানীয় দ্রব্য পান করছে। অ্যালকোহল পান করার কারণে তার ভিতরে দমে থাকা কষ্ট যাতে কমে যায়। এতক্ষণ পর মিয়ং তার বাবাকে জানায় যে সে শুধু তার পার্ট টাইম জব হারায়নি, বরং তার হোস্টেল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে, এমনকি শেষ স্কলারশিপ পায়নি। অবশেষে গুয়াংশিক তার মেয়েকে সান্ত্বনা দিলেন যে মাঝে মাঝে প্রথম না হওয়াটা স্বাভাবিক। বাবা ও মেয়ে একটি বাস স্টেশনে বসে আছে। গুয়াংশিক তার মেয়েকে এটা করো না ওটা করো না এসব ভাবে নানা উপদেশ দিচ্ছেন। গুয়াংশিক বিদায় নেওয়ার আগে তার মেয়েকে বিদায় শুভেচ্ছা জানালেন। ঠিক সেই সময় মিয়ং তার মায়ের কথা মনে করে সাহস জুগিয়ে হাত নাড়ালো। গুয়াংশিক আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। এটা দেখে গুয়াংশিক এর ২০ বছর আগের কথা মনে পড়ে। এইসুন তার স্কুলে রচনা প্রতিযোগিতায় বসেছিল। সে অসাধারণ প্রতিভার অধিকারী ছিল। গুয়াংশিক এইসুনের কবিতা চুরি করে লিখছিলেন এবং এইসুনকে বলেছিল যে এই প্রতিযোগিতায় সে অবশ্যই প্রথম হবে। সময় বয়ে গেল। আজ আবার সেই রচনা প্রতিযোগিতা। তবে আজ এইসুন এখানে বসে একটি স্টল দিয়ে খাবার বিক্রি করছে এবং ছাত্রদের দিকে তাকিয়ে ঈর্ষান্বিত হচ্ছে। তখনই তার পাশে থাকা একজন বললেন যে তাদের স্টল খোলা উচিত। এইসুন এই কথাটা শুনে তাদের ইচ্ছার ওপর জোর দিয়ে একটি সামুদ্রিক দোকান ভাড়া নেয়। কিন্তু কাকতালীয়ভাবে এই দোকানটি সেই দোকান ছিল যেখানে সে তার বিয়ে করার জন্য সেই বুড়ো লোকটির সঙ্গে দেখা করতে গিয়েছিল। মিয়ং এর সহপাঠীরা মনে করত যে যথেষ্ট ভালো না হওয়ায় সে বিদেশে যাওয়ার সুযোগ পায়নি। যদিও মিয়ং জবাব দিয়েছিল, তবুও সে তার পরিস্থিতি বুঝতে পারছিল। পড়াশোনা কেবল ফলাফলের ওপর নির্ভর করে না, বরং পটভূমি এবং অবস্থাও গুরুত্বপূর্ণ। এই দৃশ্যটি এইসুনও অনুভব করেছে। তবে সে তার রচনার ক্লাসের নকল মনিটরকে ব্যঙ্গ করত এবং সে কখনোই ১০০ নম্বর পেত না। মিয়ংকে তার শিক্ষক জাপানে পড়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বলেছিল যে তিনি মিয়ংকে আর্থিক সাহায্য করতে পারেন, পরে টাকা দিলেও হবে। যদিও মিয়ং তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল। মিয়ং এইসুনকে এটা জানালে এইসুন মিয়ংকে জানায় যে তার শিক্ষকের কিছু কমলালেবু কিনে দিতে এবং মিয়ংকে এইসুন বলে সে কি সত্যিই জাপানে পড়াশোনা করতে চায় এবং কত টাকা খরচ হবে। মিয়ং সম্পূর্ণ খরচের ব্যাপারটি এড়িয়ে যান। আহত এইসুন গুয়াংশিককে জানায় যে সেও একটি স্টল দেবে, কারণ তার মেয়ের জন্য অনেক কিছু করতে না পারায় তার সত্যি খারাপ লাগছে। এদিকে গুয়াংশিক নিজেকে অপরাধী মনে করে। গুয়াংশিক তার মেয়ের খুশির জন্য তার বাড়ি বদলের সিদ্ধান্ত নিয়েছিল এবং মিয়ং ইচ্ছা অনুযায়ী তাদের বর্তমান জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল। সেদিন রাতে এইসুন আবার একটা স্বপ্ন দেখেছিল যে তার মা রাতে বাসনপত্র গুছিয়ে রাখছেন। এইসুন এর স্মৃতিতে তার মায়ের চেহারা এখনো তরুণ, শুধু তিনি একটু কৃপণ। কয়েকদিন পর মিয়ং পড়াশোনার জন্য প্লেনে ওঠে। বাড়ি বিক্রি করে জোগাড় করার টাকা হাতে নিয়ে সে অঝরে কাঁদতে থাকে। একই সময় গুয়াংশিক এইসুন তার বড় ছেলেকে নিয়ে একটি প্রত্যন্ত এলাকায় চলে আসে। এইসুন তার মেয়েকে বিদেশে পড়াতে পাঠাতে পারায় খুবই খুশি হয়। এখানে ৮ নম্বর পর্ব শেষ হয়।